নমস্কার, আমি রিয়া। আপনাদের সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আমার সান্ধ্যকালীন শুভেচ্ছা। আজ রিতম প্রচার মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান ৭১ ভারত ৩৩। সর্বভারতীয় প্রবুদ্ধ মঞ্চ প্রজ্ঞা প্রবাহের লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গের একটি আলোচনা চক্র তথা বৈদ্যুতিন আলোচনা চক্র ৭১ ভারত ৩৩ অনুষ্ঠানে আজ আমাদের বিষয় আমাদের ভারতবর্ষের পর্বতসমূহ। মাহেন্দ্র মলয়, সহ্যাদ্রি, হিমালয়, রেবন্তক, আরাবল্লী এবং বিন্ধ্যাচল। আমাদের ভারতবর্ষের এই পর্বতমালা তথা আজকের অনুষ্ঠানের আমাদের মূল ভাবনা অখণ্ড ভারতের তথা ভারতের আসমুদ্র হিমাচলের সাংস্কৃতিক ভূগোল এবং পর্বতমালাকে ঘিরে। ভৌগোলিক মানচিত্রে ভারত শুধুমাত্র একটি দেশ নয়, একটি হাজার বছরের পৌরাণিক সংস্কৃতির পীঠস্থান। আমাদের ৭১ ভারত ৩৩ সেই ভাবনাকেই একটি পুনরুজ্জীবন দেওয়ার ছোট্ট প্রচেষ্টা। ৭১ ভারত, ভারতের অখণ্ডতা এবং আমাদের সাংস্কৃতিক ভারতকে সংজ্ঞায়িত করার জন্য একটি শ্লোক দ্বারা, অর্থাৎ আমরা বলতে পারি যে ৩৩টি শ্লোক দ্বারা এটিকে সংজ্ঞায়িত করার একটি ছোট্ট প্রচেষ্টা। ভারতের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে আমরা রিতম প্রচার মাধ্যমে, এই বৈদ্যুতিন আলোচনা চক্রের মাধ্যমে তুলে ধরার একটি ছোট্ট প্রয়াস করেছি। দেশমাতৃকা ভারত মাতার সুসন্তান এবং সন্ততিবর্গ, আমাদের ঋষি মুনি এবং মহিষীরা যারা হাজার হাজার বছর ধরে এই পৌরাণিক গ্রন্থসমূহ রচনা করেছেন, সেই রচয়িতা যারা রয়েছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধাবনত চিত্রে আমরা প্রণাম জানাই। এই অনুষ্ঠানে সেই সংস্কৃতির এক টুকরো ঝলক আমরা দেখতে চলেছি। এরপর আমাদের সঙ্গীত পরিবেশন করে তথা যদি বলি সাংগঠনিক মন্ত্র আমাদের পরিবেশন করতে চলেছেন শিল্পী অন্তরা পাল। আমরা তার কাছ থেকে শুনব আজকের অনুষ্ঠানের সাংগঠনিক মন্ত্র।
আমরা আজকের স্বাগত ভাষণ শুনে নেব মাননীয় বিপ্লব রাজবংশীর কাছ থেকে। আমরা তার কথায় সমৃদ্ধ হব। নমস্কার, শুভ সন্ধ্যা। লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গের ব্যবস্থাপনায় বৈদ্যুতিন আলোচনা সভায় উপস্থিত সকল সুধীজনকে আমার আন্তরিক নমস্কার। সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত বিশিষ্ট মানুষেরা আজকের এই আলোচনা সভায় বৈদ্যুতিন মাধ্যমে যুক্ত হয়েছেন, সেই সকল ব্যক্তিকে, লোকপ্রজ্ঞার যারা পদাধিকারী আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন, তাদের সকলকে আমি দুর্গাপুর চর্চা কেন্দ্রের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। একই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গের প্রান্ত সমিতিকে, যারা ভারত বোধ জাগরণের এইরকম একটি উত্তম বিষয়কে চয়ন করে তার একটি শ্লোক বিশ্লেষণের দায়িত্ব অর্পণ করেছেন আমাদের দুর্গাপুর চর্চা কেন্দ্রকে। আমরা জানি দীর্ঘ করোনা অতিমারী আবহে আমরা সকলেই প্রায় গৃহবন্দী। এই অবস্থার মাঝেও লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গ বৈদ্যুতিন মাধ্যমে এই রকম বেশ কয়েকটি জ্ঞানগর্ভ আলোচনা সভার আয়োজন করেছে, যা আমাদের সকলকে তৃপ্ত করেছে, আনন্দিত করেছে, সমৃদ্ধ করেছে। সেই পথ ধরেই একাত্ম ভারত 33 শীর্ষক আরও একটি ধারাবাহিক আলোচনা সভার আয়োজন হয়েছে, যেখানে একাত্মতা স্তোত্রম, তার প্রতিটি শ্লোক ধরে 33টি শ্লোকের বিশ্লেষণ হয়েছে। একাত্মতা স্তোত্রম সংস্কৃত ভাষায় লেখা সমগ্র সনাতন ভারতের একাত্মতার প্রতীকভূত ছন্দবদ্ধ শ্লোক সংগ্রহ। একাত্মতার ভাবনাকে সমগ্র দেশবাসীর চিন্তনে মননে দৃঢ়মূল করার এক অনবদ্য নামমালার গ্রন্থন এই স্তোত্রম, যেখানে ভারত মায়ের রূপের বর্ণনা, তার বন্দন, তার পাহাড় পর্বত নদী কৃষ্টি দর্শন, মহান সন্তানরা মাতৃদেবতা সকলের জয়গাথা গ্রন্থন করা হয়েছে। স্তোত্রের প্রথম 3টি শ্লোক আলোচিত হয়েছে। প্রথম শ্লোকেই আমরা দেখেছি পরমেশ্বরের প্রতি প্রণিপাত জানানো হয়েছে। বিশ্ব কল্যাণকারী জ্যোতির্ময় সচ্চিদানন্দ ভগবান পরমাত্মার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে, কারণ ভারতীয় কৃষ্টি দর্শনে মনে করা হয় ঈশ্বরের প্রণিধান ছাড়া পুরুষার্থ লাভ অসম্ভব। এই পরমেশ্বর পরম শক্তিমানের শক্তির প্রকাশ যার মধ্যে ঘটে তা হল প্রকৃতি। তাই দ্বিতীয় শ্লোকে আমরা দেখেছি প্রকৃতি, পঞ্চভূত, গ্রহ, লোক, সপ্তস্বর, দিক, কাল সকলের কাছে কল্যাণ প্রার্থনা করে দ্বিতীয় শ্লোকের অবতারণা করা হয়েছে। তৃতীয় শ্লোকে আমরা দেখেছি ভারত মায়ের বন্দন করা হয়েছে, যেখানে বলা হয়েছে রত্নাকর ধৌত পদং হিমালয় কিরীটিনীম
ব্রহ্মরাজ ঋষি রত্নাঢ্যং বন্দে ভারত মাতরম। সেই ভারতের বন্দন করা হয়েছে। হিমালয় যার কিরিট সম, সাগর যার পদ যুগল ধৌত করে চলেছে, সেই ভারতের বন্দনা আমরা তৃতীয় শ্লোকে পেয়েছি। এরপরে আজকের আলোচনায় আমরা ভারত মায়ের বাহ্য রূপের, ভৌগোলিক রূপের বর্ণনার মধ্যে প্রবেশ করব। চতুর্থ শ্লোকে আমাদের পর্বতরাজি, তার আলোচনা আমরা পাব। এই শ্লোকে বলা হয়েছে, মহেন্দ্র মলয় সহ্য দেবতাত্মা হিমালয় ধেয় রৈবতক বিন্ধ গিরিশ্চারা বলিস্তথা। অর্থাৎ মহেন্দ্র, মলয়, সৌহাদ্রি, দেবতাত্মা হিমালয়, রৈবতক, বিন্ধ, আরাবল্লী, এই সপ্তগিরির আলোচনা আমরা এই শ্লোকের মধ্যে পাব। আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন আমাদের পশ্চিম বর্ধমান জেলার জেলা সংযোজক মাননীয় শ্রী তপন মণ্ডল মহাশয়। সকলকে আরও একবার নমস্কার জানিয়ে আজকের এই বৈদ্যুতিন আলোচনা সভা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সঞ্চালিকা রিয়া মণ্ডলকে অনুরোধ করছি। নমস্কার। আমাদের আজকের একক গীত পরিবেশন করবে অভিজিৎ পাল। আমরা তার কাছে শুনে নেব একটি একক গীত।
শাশ্বততার জীবনের ধারা আজও অম্লান জানি। জগৎ ধাত্রী গরিয়সী মাতা ভুবন রঞ্জিতা। জয় জয় মাতা, জয় জয় মাতা। ভারত ভূমি বিশ্ববন্দিতা। জয় জয় মাতা, জয় জয় মাতা, জয় জয় মাতা, জয় জয় মাতা। मधुमाता ऋतायते मधुक्षिरन्ति सिन्धव मार्ध्वीनो सन्तोषधि मधुनक्तमुषोषधि মধুমত পার্থিবঙ্গংগ্রজ। অর্থাৎ সমস্ত দিক বিদিক মধুময় হয়ে উঠুক। আমরা আমাদের পূর্ব কিছু পুরাণ এবং বেদ যদি আমরা ভালো করে দেখি, তাহলে আমাদের আজকের এই সমস্ত কিছুর প্রাসঙ্গিকতা খুঁজে পাব। আজকের অনুষ্ঠান একাত্ম ভারত ৩৩, সেই প্রাসঙ্গিকতাকেই কোথাও না কোথাও খুঁজে আনার একটি ছোট্ট প্রয়াস। আজকের আমাদের মূল বক্তব্য অনুষ্ঠানের উপস্থাপক মাননীয় তপন বাবু, তপন মণ্ডল, তার কাছ থেকে আমরা শুনে নেব আজকের একাত্ম ভারত ৩৩-এর পর্বতমালা এবং পর্বত সংক্রান্ত ভারতের সমস্ত পর্বত এবং তার মহিমান্বিত কিছু অধ্যায়, কিছু কথা তার বক্তব্যের মধ্যে আমরা শুনব। নমস্কার। প্রজ্ঞা প্রবাহ অখিল ভারতীয় প্রবুদ্ধ মঞ্চের ছত্রছায়ায় লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গের তত্ত্বাবধানে একাত্ম ভারত ৩৩ তথা ভারত বোধ জাগরণের যে উদ্যোগ শুরু হয়েছে, আজ তার চতুর্থ পর্ব। ইতিপূর্বে পরমাত্মা, প্রকৃতি, ভারত মাতা, এই তিনটি পর্বের স্মরণ মনন সমাপ্ত হয়েছে। আজ আসানসোল জেলার দুর্গাপুর চর্চা কেন্দ্রের উপরে গুরু দায়িত্ব পড়েছে চতুর্থ পর্বের বিষয়ের উপর আলোকপাত করার। আজকের যে স্তোত্র, সেই স্তোত্রটি আপনারা স্বাগত পর্বে শ্রবণ করেছেন। প্রাচীন ভারতের সপ্তগিরি বা সপ্ত পর্বতের বন্দনা।
এই সপ্তগিরি বা সপ্ত পর্বত সম্পর্কে আলোকপাত করার প্রসঙ্গে প্রাসঙ্গিকভাবে যেটি পরিধান যোগ্য লোকপ্রজ্ঞার ধ্যেয় বাক্য অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম, অর্থাৎ সচ্চিদানন্দ পরম ব্রহ্ম পরমেশ্বর চরাচর সর্বভূতে তিনি ব্যপ্ত। তাই এই পর্বতমালা ভারতীয় দর্শন ও সনাতন সংস্কৃতির নিরিখে আমাদের বলতে হয় এগুলি শুধুমাত্র ভৌগোলিক পরিচিতি বহনকারী পাহাড় সমষ্টি নয়, পাহাড়ের মড়কে এই পর্বতমালার আধ্যাত্মিক সাংস্কৃতিক মূল্যবোধ রয়েছে অপরিসীম। সৃষ্টিতত্ত্বে সনাতন শাস্ত্র বলেছেন তখনও ছিল না সেথা আলো বা আধার, এক আমি বহু হব জাগিল বাসনা, উঠিল এক মহানাদ ওঙ্কার সৃষ্টির আদিম কারণ। চরাচর বিশ্বে সর্বভূতে আসমুদ্র হিমাচল নদ নদী পাহাড় পর্বত গিরি কন্দর সবই দেশমাতার অঙ্গস্বরূপ পরমেশ্বরেরই বিভূতির প্রকাশ মাত্র। এই পাহাড় পর্বতমালাকে আবহমান কাল থেকে আমাদের পূর্বজ ঋষিকুল নানাভাবে বন্দনা করেছেন। আমাদের কখনো বা পর্বতমালাকে দেশমাতার মাতৃস্তন রূপে আমরা কল্পনা করেছি, কখনো আমরা বন্দনায় বলেছি সমুদ্র বচনে দেবী পর্বত স্তনমণ্ডলে বিষ্ণুপত্নী নমস্তুভ্যং পাদস্পর্শং ক্ষমস্বমে। আবার ভারত রানীর মস্তকের মুকুট হিসাবে শিরোমণি হিসাবে পাহাড়কে বন্দনা করেছি রত্নাকরা ধৌত পদাং হিমালয় কিরীটিনীম। আবার এই পাহাড়কে সুনির্মল বসু বিখ্যাত কবি তিনি বলছেন পাহাড় শেখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান। মৌনতার মহানতার প্রতীক এই পর্বতমালা। ভারত সাধক দ্বিজেন্দ্রলাল রায় মায়ের প্রকৃতি রূপ বর্ণনা করতে গিয়ে বলেছেন এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়। দেশমাতার অখণ্ড রূপকে পরিণতি করতে গিয়ে একীভূত ভারত প্রেমী ঋষি অরবিন্দ গেয়ে উঠেছেন হিমালয় হতে কন্যাকুমারী, গান্ধার হতে ব্রহ্মদেশ,
সেই তো মোদের ধ্যানের ভারত, সেই তো মোদের পূর্ণ দেশ। তাই আমাদের একাত্ম ভারত 33-এর চতুর্থ যে শ্লোক, মহেন্দ্র মলয়স্বয় দেবতাত্মা হিমালয় ধ্যেয় রৈবতক বিন্ধ গিরিশ্চারা বলিস্তথা, 7টি পাহাড়ের যে সমষ্টি তা ভারতীয় সংস্কৃতির স্তম্ভস্বরূপ আবহমান কাল থেকে ভারত ভূমিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে করে তুলেছে শস্য শ্যামলা, মরুভূমির সম্প্রসারণের হাত থেকে রক্ষা করেছে, বৈচিত্র্যপূর্ণ দ্রাবিড় সংস্কৃতি আর্য সংস্কৃতির বিকাশে প্রহরীর ভূমিকা পালন করেছে, রাজনৈতিক বিকাশের আদিম সময় থেকে ঐতিহাসিক মহারণের সাক্ষী থেকেছে। ধরিত্রী মাতার ভারসাম্য রক্ষা করেছে, সমস্ত নদ নদীকে তার হিমবাহ দ্বারা পরিপুষ্ট করেছে। এক কথায় ভারত সংস্কৃতির নিয়ন্তা হিসাবে আবহমান কাল থেকে দণ্ডায়মান রয়েছে সারি সারি পর্বতমালা। পর্বতমালাগুলির প্রতি প্রণাম বন্দনা জানিয়ে সপ্তগিরির উল্লেখযোগ্য বিষয়গুলি আজকে আমাদের ক্রমান্বয়ে স্বল্প পরিসরে এই পর্বে আলোচিত হবে। সপ্ত পর্বতের প্রথম যে পর্বত সেটি হল মহেন্দ্র পর্বত। এটি প্রাচীন ভারতের একটি উল্লেখযোগ্য পর্বত, যেটি পূর্বঘাট পর্বতমালা বর্তমান উড়িষ্যা রাজ্যের গঞ্জাম জেলায় বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থান করছে। এই পূর্বঘাট পর্বতমালার যেটি সর্বোচ্চ শিখর সেটি মহেন্দ্র পর্বত নামে পরিচিত। চোল বংশের রাজা রাজেন্দ্র চোল একাদশ শতাব্দীতে এই মহেন্দ্র পর্বতে একটি জয়স্তম্ভ স্থাপন করেছিলেন, যেটি আজও বিরাজমান। আবার এই পর্বতে জনশ্রুতি রয়েছে আমাদের ভারতীয় বিশ্বাসের দিক থেকে আমরা যে সপ্ত চিরজীবী বা অমরদের কথা জানি, সেই সপ্ত অমরদের মধ্যে পরশুরাম এই পর্বতে অবস্থান ও বিচরণ করে থাকেন। জনমানসে
এই বিশ্বাস বহুল প্রচলিত। এই স্বল্প পরিসরে মহেন্দ্র পর্বতের প্রতি নমন নিবেদন করে আমরা দ্বিতীয় পর্বত, সেটি হল মলয় পর্বত। মলয় পর্বত, এই মলয় পর্বত প্রাচীন ভারতের দ্বিতীয় উল্লেখযোগ্য পর্বত। বর্তমান সময়ে এটি কর্ণাটক রাজ্যের দক্ষিণ মহীশূরের বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থান করছে। এই মলয় পর্বতের সর্বোচ্চ শিখর যেটি, সেটি নীলগিরি নামে পরিচিত। পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত দক্ষিণে এই নীলগিরি পর্বতে এসে মিলিত হয়েছে। তাই বর্তমান সময়ে প্রাচীন ভারতের এই মলয় পর্বত নীলগিরি পর্বত নামেই বিশেষভাবে পরিচিতি লাভ করেছে। এই মলয় পর্বতের যেটি সর্বোচ্চ শৃঙ্গ, সেটি দোদাবেতা নামে পরিচিত। মলয় পর্বতের বিশেষত্ব সকলের কাঙ্ক্ষিত চন্দন বৃক্ষ মলয় পর্বতের প্রসিদ্ধ বৃক্ষ। মলয় পর্বতের প্রাচীনত্বের পরিচয় পাওয়া যায় শ্রীমদ্ ভাগবত গ্রন্থে, ভারতীয় পুরাণে, হর্ষচরিত নামক গ্রন্থ, চৈতন্য চরিতামৃত গ্রন্থ প্রভৃতি গ্রন্থে এই পর্বতের উল্লেখ বারবার চোখে পড়ে। এই মলয় পর্বত ঋষি অগস্ত্যের অন্যতম আশ্রয় ও পীঠস্থান। আবার জগৎ বিখ্যাত মনুর তপস্যা ক্ষেত্র রূপেও মলয় পর্বতটির প্রাচীন খ্যাতি প্রসিদ্ধি লাভ করেছে। মলয় পর্বতের প্রতি প্রণতি নিবেদন করে তৃতীয় গিরিমালার তৃতীয় গিরি, সেটিতে আমরা প্রবেশ করব। ভারতবর্ষের পশ্চিম প্রান্তে বর্তমান মহারাষ্ট্র ও কর্ণাটক রাজ্যে বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রাচীনকালের এই সহ্যাদ্রি পর্বত বিরাজিত। প্রবহমান সাংস্কৃতিক সামাজিক ধারায় সহ্যাদ্রি পর্বতের আর এক নাম হল পশ্চিমঘাট পর্বতমালা। প্রায় 1600 কিলোমিটার লম্বা, ভারতের দক্ষিণ অংশের পশ্চিমে প্রাচীরের মতো দণ্ডায়মান থেকে বহিঃশত্রুর আক্রমণের হাত থেকে
যুগ যুগ ধরে দেশ ও মাতাকে সুরক্ষা প্রদান করেছে। এই সহ্যাদ্রি পর্বত দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত। গোদাবরী নদী, কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল হিসাবে সকলের শ্রদ্ধাভাজন ও স্মরণীয় হয়ে আছেন। আমরা জানি কৃষিপ্রধান ভারতবর্ষে বর্ষা ঋতুর প্রথম যে বাড়িপাত, সেটি আমাদের একেবারে দক্ষিণের রাজ্য কেরালা রাজ্যে প্রথম বৃষ্টিপাত হয়ে থাকে। সর্বপ্রথম কেরল রাজ্যে বৃষ্টিপাতের পশ্চাতে রয়েছে এই সহ্যাদ্রি পর্বতের অবদান। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতবর্ষে প্রবেশ করে সর্বপ্রথম সহ্যাদ্রি পর্বতের পশ্চিম ঢালে বাধাপ্রাপ্ত হয় এবং বাধাপ্রাপ্ত হয়ে পশ্চিম ঢালের নিকটবর্তী রাজ্য হিসাবে কেরল রাজ্যেই প্রথম বৃষ্টিপাত হয়ে থাকে। আবার এই সহ্যাদ্রি পর্বতেই রামায়ণের বর্ণিত বিখ্যাত পঞ্চবটী, যেখানে বনবাস পর্বে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র, মাতা সীতা দেবী, রামানুজ, লক্ষণ দীর্ঘ সময় অতিবাহিত করেছিলেন। তীর্থস্থান হিসাবে মহাবালেশ্বর, ত্রম্বকেশ্বর এগুলিও সহ্যাদ্রি পর্বতের অলঙ্কারকে শ্রীবৃদ্ধি করেছে। ছদ্মবেশী রাবণ এই পর্বতের পাদদেশ থেকেই মাতা সীতা দেবীকে হরণ করেছিলেন। আবার অন্যদিকে হিন্দু কুলপতি ছত্রপতি শিবাজী মহারাজের কর্মক্ষেত্র হিসাবেও এই সহ্যাদ্রি পর্বতের পার্বত্য এলাকায় ঐতিহাসিক স্থান হিসাবে চিরকাল স্মরণীয় হয়ে বিরাজ করছে। একটা আলো বোধহয়। ইতিহাস প্রসিদ্ধ মারাঠা বীরের সংগ্রামী দুর্গ হিসাবে যাদের উল্লেখ আমরা পাই, সেই প্রতাপগড় দুর্গ, শিবনেরি দুর্গ, বিশালগড় দুর্গ, পুরন্দর, সিংহগড়, শিবাজীর রাজ্যাভিষেকে অভিষিক্ত রায়গড় দুর্গ প্রভৃতি ইতিহাসের প্রসিদ্ধ দুর্গগুলি এই পর্বতকে মহিমান্বিত করেছে। ঐতিহাসিক সাক্ষ্য প্রমাণ হিন্দু বীরের
গাথা আজও বহন করে চলেছে। অতঃপর গিরিমালার চতুর্থ পর্বত দেবতাত্মা হিমালয়ে আমরা প্রবেশ করব। ভারতবর্ষের উত্তরে বিস্ময় গাম্ভীর্য সহ মহারাজাধিরাজ চক্রবর্তী সম্রাটের মতো সুপ্রাচীন কাল থেকে বিরাজিত হিমালয় পর্বত ভারতের দেবতা ঋষিকুলের সনাতন কাল থেকে তপস্যা ক্ষেত্র, আশ্রয়স্থল, দেবতা তথা ভারতাত্মার আত্মাস্বরূপ এই হিমালয় পর্বত যুগ যুগ ধরে ভারতবাসীর রক্ত মাংস মেদ ও মজ্জা অস্থিতে হিমালয় যেন সম্পূর্ণভাবে গেঁথে গেছে। তাই এই হিমালয়ের কথা স্বল্প পরিসরে বর্ণনা করা এক কথায় দুঃসাধ্য, অসম্ভব বলা যায়। ভৌগোলিক দিক থেকে দৃষ্টিপাত করলে আমরা বলতে পারি ভারতের উত্তরে পূর্ব পশ্চিমে 2500 কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে অবস্থান করছে এই হিমালয়। এই হিমালয়ের সর্বমোট ক্ষেত্রফল 7 লক্ষ বর্গ কিলোমিটার। এর মধ্যে বর্তমান ভারতের অংশ 5 লক্ষ বর্গ কিলোমিটার। সেই কবির ভাষায় আমাদের বলতে হয়, দুবাহু প্রসারী অতন্দ্র প্রহরী উত্তরে দাঁড়িয়ে হিমালয়। ভারতবর্ষকে যুগ যুগ ধরে সুরক্ষা প্রদান করে চলেছে। মহাকবি কালিদাস তার গ্রন্থে হিমালয়কে ধরিত্রী মাতার ভারসাম্য রক্ষাকারী মানদণ্ড স্বরূপ বলে তার গ্রন্থে বর্ণনা করেছেন। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা এই হিমালয় পর্বতেই অবস্থান করছে। চিরহিম মণ্ডিত বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা আমাদের এই হিমালয়। বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত সমুদয় ভারতীয় গ্রন্থে হিমালয়ের সমুজ্জ্বল বর্ণনা ছত্রে ছত্রে লক্ষণীয়। সনাতন কাল থেকে শিব ও পার্বতীর লীলাভূমি
এই হিমালয় উত্তর ভারতের অধিকাংশ নদ নদী তথা পতিত পাবনী মা গঙ্গা সেই হিমালয়ের বুক বেয়ে মহাদেবের চটা থেকে সর্বপাপ হরণ করার জন্য প্রবাহিত হয়ে চলেছে। কলির জীবন্ত তীর্থরূপে আজও বয়ে চলেছে। অন্যদিকে ভৌগোলিক দিক থেকে দৃষ্টিপাত করলে আমরা দেখতে পাই এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ জওহর টানেল এই পর্বতে অবস্থান করছে। হিমালয়ের গিরিপথ আক্রমণ ও প্রতি আক্রমণে ইতিহাসের সাক্ষী হিসাবে রক্তাক্ত ইতিহাস বহন করে চলেছে। পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর উপত্যকা এই হিমালয়ের পাদদেশেই অবস্থান করছে। বিশ্ববিখ্যাত জাফরান মশলা একমাত্র এই হিমালয়েরই দান। কৃষিপ্রধান ভারতবর্ষের বাড়িপাতের চাবিকাঠি এই হিমালয়ের কোলেই রাখা থাকে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিমালয়ে বাধাপ্রাপ্ত হয়ে ভারতবর্ষের বর্ষা ঋতু আত্মপ্রকাশ করে। কৃষক তার কর্ষণ ভূমিতে কৃষি গানে মুখরিত করে। আবার পৃথিবীর সর্বাধিক বাড়িপাতের যে জায়গা মৌসিনরাম, সেখানে সর্বাধিক বৃষ্টিপাতের কারণ হিসাবেও পূর্ব হিমালয় ও তৎসংলগ্ন পাহাড়গুলি কারণ হিসাবে কাজ করে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তার বঙ্গোপসাগরীয় শাখাটি পূর্ব হিমালয় ও তৎসংলগ্ন পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে মৌসিনরামে সর্বাধিক বৃষ্টিপাত ঘটায়। ভারত মায়ের মুকুট এই হিমালয়ের প্রতি প্রণিপাত জানিয়ে পঞ্চমগিরি তথা বিন্ধ্যাচল পর্বতে ভুল হয়ে গেল ভারত মায়ের রত্ন মুকুট স্বরূপ হিমালয়ের প্রতি প্রণিপাত জানিয়ে গিরিমালার পঞ্চম গিরি রৈবতকে এখন আমরা প্রবেশ করব। পর্বতমালা স্তোত্রের পঞ্চম পর্বত প্রাচীন ভারতের রৈবতক পর্বত। এই পর্বতের আধুনিক নাম গিরনার। এই গিরনার তথা রৈবতক পর্বত গুজরাট রাজ্যের জুনাগড় জেলার কাথিয়াবার উপদ্বীপ অঞ্চলে অবস্থিত। এই রৈবতকের উচ্চতা 1069 মিটার।
রৈবতক পর্বতের একটি বিস্ময়কর দিক হল এই পর্বতটি যেন ঈশ্বরের ইচ্ছা অনুসারে আশ্চর্যজনকভাবে সমভূমির মধ্যে থেকে হঠাৎ মাথাচাড়া দিয়ে আত্মপ্রকাশ করেছে। এটি বৈজ্ঞানিক ভূগোলবিদদের কাছে আশ্চর্যকর ঘটনা। আগ্নেয় শিলা দ্বারা গঠিত এই পর্বত, এই রৈবতক পর্বতমালার উল্লেখযোগ্য শৃঙ্গগুলি হল অম্বা মাতা, গোরক্ষনাথ, দত্তাত্রেয় প্রভৃতি। রৈবতকের প্রাচীনতা ও জনশ্রুতি বিস্ময়কর। ভারতীয় জনমানসে বিশ্বাস যে দেবাদিদেব মহাদেব যখন এই রৈবতক পর্বতে অবস্থান করছিলেন, তখন দেবতারা একত্রিত হয়ে তাকে কৈলাসে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এই পর্বতে উপনীত হয়েছিলেন। আবার মহারিষি দত্তাত্রেয়ের সাধন ক্ষেত্র এই রৈবতক। জৈন ধর্মগ্রন্থে জৈন ধর্মাবলম্বীদের কাছে এই রৈবতক পর্বত অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান ও সাধন ক্ষেত্র হিসাবে শ্রদ্ধার স্থল। জৈন ধর্মগুরু তথা 22তম তীর্থঙ্কর ভগবান নেমিনাথ এই রৈবতকের পাদদেশে দীক্ষাপ্রাপ্ত হন। এখানেই তিনি সিদ্ধি লাভ করেন। আবার এই রৈবতকেই তিনি মহানির্বাণ প্রাপ্ত হন। তাই জৈন শাস্ত্রে প্রাচীন রৈবতক পর্বত অত্যন্ত শ্রদ্ধা পবিত্র ধর্মীয় স্থান হিসাবে চির আসন লাভ করেছে। ঐতিহাসিক দিক থেকে আলোকপাত করলে আমরা দেখতে পাই রৈবতক পর্বতের কথা ভারতীয় পুরাণে তথা বিভিন্ন শাস্ত্রে রৈবতকের উল্লেখ রয়েছে। কোথাও এটি উজ্জয়ন, কোন শাস্ত্রে মণিপুর, কোন শাস্ত্রে চন্দ্রকেতুপুর, কোথাও আবার রেবতনগর, গিরিনগর আদি নামে উল্লেখিত হয়েছে। মহাভারতে রৈবতক পর্বতকে রেভাতাক বলে উল্লেখ করা হয়েছে। ইতিহাসের আবার ইতিহাসের ঐতিহাসিক তথ্য হিসাবে স্বীকৃতি লাভ করেছে এমন বহু শিলালেখ এই রৈবতকের গুহাগাত্রে ঐতিহাসিকরা লাভ করেছেন। 250 খ্রিস্টপূর্বাব্দে
রৈবতকের পাদদেশ অঞ্চল, কাথিয়াবার উপদ্বীপ বা সৌরাষ্ট্র অঞ্চল মৌর্য সাম্রাজ্যের অধীনস্থ ছিল। মহামতি অশোকের 14টি প্রধান ধর্মলেখ ব্রাহ্মী লিপিতে লেখা শিলালেখগুলি রৈবতকের পর্বত গাত্রে পাওয়া গেছে, যেগুলি ভারত ইতিহাসকে সমৃদ্ধ করেছে। পরবর্তীকালে 150 খ্রিস্টাব্দে এই পর্বত গাত্রে মহাক্ষত্র রুদ্র দামনের সংস্কৃত শব্দে লেখা একাধিক শিলালেখ ঐতিহাসিকরা লাভ করেছেন। রুদ্র দমনের তৈরি সুদর্শন হ্রদ ও একাধিক মন্দির পুনর্নির্মাণ পুনঃস্থাপনের কথা এই শিলালেখতে বর্ণিত হয়েছে। রৈবতক পর্বতের মহিমা, তাৎপর্য, আধ্যাত্মিক ক্ষেত্র হিসাবে ভারত ইতিহাসকে সমৃদ্ধ করেছে। রৈবতক পর্বতের সর্বোচ্চ স্থানে অম্বা মাতার মন্দির আজও বিরাজ করছে। সেই অম্বা মাতাকে প্রণাম নিবেদন করে পরবর্তী পর্বে প্রবেশ করব। ভারত ইতিহাসের জলবিভাজিকা রূপে উত্তর ভারত তথা উত্তরের সমভূমি ও দক্ষিণ ভারতের মালভূমিকে নিপুণভাবে দুটি সমান ভাগে ভাগ করে একেবারে মধ্যস্থলে অবস্থান করে ভারতবর্ষে বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক বিকাশের কর্তা স্বরূপ বিরাজ করছে বিন্ধ্য পর্বত তথা বিন্ধ্যাচল পর্বত। পূর্ব পশ্চিমে বারাণসী থেকে গুজরাট পর্যন্ত প্রায় 1100 কিলোমিটার বিস্তীর্ণ এলাকা জুড়ে এই পর্বতের অবস্থান। এই পর্বত সম্পর্কে নানাবিধ জনশ্রুতি গাথা প্রচলিত রয়েছে। পুরাণে বর্ণনা পাই হিমালয় পর্বতের সুউচ্চ মস্তক দেখে ঈর্ষান্বিত হয়ে বিন্ধ্য পর্বত মাথা তুলে তার শ্রীবৃদ্ধি ঘটাতে লাগলেন। ফলে সভ্যতা এক সংকটের মুখে পড়ল। দিবাকর সূর্যের গতিরোধ তৈরি হল। সমাধানে এগিয়ে এলেন ঋষি অগস্ত্য। ঋষি অগস্ত্য ছিলেন বিন্ধ্যাচলের শিষ্য। বিন্ধ্যাচল ছিলেন ঋষি অগস্ত্যের শিষ্য। ঋষি অগস্ত্য ছিলেন বিন্ধ্যাচলের গুরু। গুরুকে দেখে
বিন্ধ্যাচল পর্বত মাথা নত করলেন। অগস্ত্য ঋষি আশীর্বাদ প্রদান করে স্মিত হেসে বিন্ধ্যাচলকে বলে গেলেন, যতদিন পর্যন্ত আমি ফিরে না আসছি ততদিন তুমি অবনত মস্তকে অবস্থান করো। গুরু অগস্ত্য দক্ষিণ থেকে আর ফিরলেন না। বিন্ধ্যাচল অবনত মস্তকে বিরাজিত হয়ে থাকলেন। সভ্যতার সংকট অবসান প্রাপ্ত হল। তাই আজও প্রচলিত জনসমাজে অগস্ত্য যাত্রা বলে আমরা শুনে থাকি। এই বিন্ধ্যাচল মাতা নর্মদার উৎপত্তিস্থল। অমরকণ্টক এখানেই অবস্থান করছে। মাতা নর্মদাকে প্রণাম জানিয়ে গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধান কুরু প্রবেশ করব পরের গিরিমালায়। গিরিমালার সর্বশেষ গিরি আরাবল্লী। ভারতের প্রাচীনতম এবং পৃথিবীর অন্যতম প্রাচীন ভঙ্গিল পর্বত এই আরাবল্লী। যদিও দীর্ঘ সময় ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে বর্তমানকালে আরাবল্লী একটি ক্ষয়জাত পর্বতে পরিণত হয়েছে। বর্তমান কাল থেকে প্রায় 3 কোটি বছর পূর্বে এই আরাবল্লীর আত্মপ্রকাশ বলে পণ্ডিত মহল মনে করেন। প্রায় 720 কিলোমিটার স্থান জুড়ে এই পর্বত অবস্থান করছে। আরাবল্লী কথার অর্থটি হল লাইন অফ পিকস বা শৃঙ্গের রেখা। মানব সভ্যতার ঐতিহাসিক পর্বগুলির প্রাক প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং পরবর্তী প্রস্তর যুগগুলির জীবন্ত সাক্ষী এই আরাবল্লী পর্বত। কালীবঙ্গান সভ্যতা, গণেশ্বর সভ্যতা তথা আর্য সভ্যতার প্রত্যক্ষদর্শী এই আরাবল্লী পর্বত। ভারতবর্ষকে আরাবল্লী পর্বত থর মরুভূমি ও উর্বর উত্তরের মরুভূমির মাঝখানে অবস্থান করে প্রাচীরের মতো দণ্ডায়মান থেকে উত্তরের সমভূমির বিকাশে সাহায্য করেছে, থর মরুভূমির গতিরোধ করেছে এই আরাবল্লী। এর ফলস্বরূপ উত্তরের গাঙ্গেয় সমভূমি ভারতবর্ষকে শস্য শ্যামলা সুজলা করে তুলেছে। আবার জীব বৈচিত্র্যের দিক থেকেও আরাবল্লী পর্বতের বিস্ময়কর অবদান। প্রায় 300 প্রজাতির পার্বত্য উদ্ভিদ এই পর্বতে দেখা যায়। আমরা জানি এই পর্বত গাত্রেই অবস্থান করে ভারতের আয়ুর্বেদিক গাছ তথা উদ্ভিদ। রামানুজ লক্ষণকেও উদ্ধার করার জন্য
সেই বিশাল্যকরণী পবনপুত্র হনুমান সমগ্র পর্বতকে তুলে এনে জীবন দানে সাহায্য করেছিলেন। আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ গুরুশিখর পাহাড়ের মাউন্ট আবু। এই আরাবল্লী পর্বতমালা রাজপুত ইতিহাসের ঐতিহাসিক সাক্ষী হিসাবে আজও বিরাজ করছে। ভারত গৌরব, মহারানা প্রতাপ তথা রাজপুত বীরদের পরাক্রম, রাজপুত মায়েদের জহর ব্রত, আত্মত্যাগ, শৌর্য বীর্যের পীঠস্থান এই আরাবল্লী পর্বত। হলদিঘাটের মহারণের রণক্ষেত্রের সাক্ষী এই আরাবল্লী পর্বত। বিধর্মী মুসলিম আক্রমণের প্রতিহত বিধর্মী মুসলিম আক্রমণ প্রতিহত করার বহু ঘটনার প্রত্যক্ষদর্শী আরাবল্লী। আবার জৈন শাস্ত্রে আরাবল্লী পর্বত তাদের পবিত্র তীর্থস্থান হিসাবে বিশেষভাবে পরিচিত। এই আরাবল্লী পর্বত রাজস্থানের উদয়পুরে হিলস অফ হর্ষনাথ নামে পরিচিত। আরাবল্লী পর্বতকে ভৌগোলিক দৃষ্টি থেকে দিল্লির ফুসফুস বলা হয়, কারণ দিল্লির যে বায়ু দূষণ, সেই দূষণের হাত থেকে রক্ষা করে চলেছে এই আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বতের প্রতি প্রণিপাত নিবেদন করে শেষ সোপানে আমরা উপনীত হব। পর্বতমালাকে স্তুতি ও বন্দনের মধ্যে দিয়ে আজকে আমাদের স্বল্প আলোচনার সমাপ্তি ঘটাব। রবীন্দ্রনাথের স্মরণ নিয়ে বলতে হয়, এই আবরণ ক্ষয় হবে গো ক্ষয় হবে, এ দেহ মন ভূমানন্দময় হবে, চোখে আমার মায়ার বাঁধন টুটবে গো, প্রাণে আমার বিশ্বকমল ফুটবে গো, এই জীবনে তোমারই নাথ জয় হবে, গিরিধারীর জয় হবে, গিরিমালার জয় হবে, তোমারই নাথ জয় হবে। নমস্কার। আমরা আমাদের মূল অনুষ্ঠানের এসে পৌঁছেছি। আমাদের লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গের বৈদ্যুতিন আলোচনা চক্র চলছে। মাননীয় তপন বাবু আমাদের অবহিত করেছেন আজকের অনুষ্ঠানের মূল বক্তব্যে। আমরা তাকে পেয়েছি, তাকে কেমনভাবে তিনি অনুষ্ঠানের যে গতি প্রকৃতি আমাদের বুঝিয়েছেন। আমরা আজকের অনুষ্ঠানে কৃতজ্ঞতা জ্ঞাপন পর্বে চলে এসেছি। আমরা প্রত্যেকটি মানুষের প্রতি কৃতজ্ঞ। আমাদের লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গের প্রত্যেকটি সদস্য, যারা অনুষ্ঠান শুনছেন, শ্রোতাবর্গ, এবং আজকের অনুষ্ঠানে স্বাগত ভাষ্যকার মাননীয় বিপ্লব রাজবংশী, মূল উপদেষ্টা
মাননীয় তপন স্যার বা তপন কুমার মণ্ডল, সাংগঠনিক মন্ত্র গায়িকা অন্তরা পাল এবং একক সঙ্গীতশিল্পী অভিজিৎ পালকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। এরপর আমরা কল্যাণ মন্ত্র শুনে নেব প্রসূন ঘোষের কাছে। প্রসূন আমাদের আজকের অনুষ্ঠানের কল্যাণ মন্ত্র গেয়ে শোনাবে। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः। नमस्कार।